নমস্কার, আজকের আলোচনায় স্বাগত। আজ ১লা আগস্ট ২০২৫। আমরা আজ রাজস্থানে ২০২৫ সালের যে মেডিকেল ভর্তি চলছে তার খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে একটু কথা বলবো। মানে আমাদের হাতে যা তথ্য এসেছে সেই অনুযায়ী ফোকাস থাকবে মূলত নিট ইউজি ২০২৫-এর ফলাফল, রাজস্থানের নিজস্ব ভর্তি প্রক্রিয়া, কলেজ খরচাপাতি আর সেখানকার ছাত্রছাত্রীদের জীবন, এই সব দিকে। হ্যাঁ, নমস্কার। নিট ইউজি রেজাল্টের পর রাজস্থানের পড়ুয়াদের জন্য রাজ্যের এই নিজস্ব কাউন্সেলিং প্রক্রিয়াটা বোঝা কিন্তু খুব জরুরি। ঠিক। কারণ রাজ্যের প্রায় ৮৫% মেডিকেল বা ডেন্টাল আসন তো এটার মাধ্যমেই ভর্তি হয়। বাকি যে ১৫% সর্বভারতীয় কোটা, সেটা তো এমসিসি পরিচালনা করে, সেটা আলাদা। হ্যাঁ। আচ্ছা, নিট ইউজি ২০২৫-এর ফল তো বেরিয়েছিল ১৪ই জুন। আর বেশ ভালো খবরও আছে রাজস্থান থেকে, তাই না? একদম। রাজস্থানের মহেশ কুমার ৮৮৬ নম্বর পেয়ে সারা ভারতে প্রথম স্থান অধিকার করেছেন। এটা তো বিশাল ব্যাপার। দারুণ খবর। এছাড়াও তা নয়, AR13 উনি ওবিসি এনসিএল ক্যাটেগরির, আর তানিশা AR29 জেনারেল ক্যাটেগরি থেকে। এদের র্যাঙ্কও বেশ নজরকাড়া। বাহ, মানে রাজস্থানের রেজাল্ট বেশ ভালো হয়েছে বলতে হবে। হ্যাঁ, সামগ্রিক ফলাফলও বেশ ভালো। প্রায় ১,৭৬,০০০-এর বেশি পরীক্ষার্থী ছিল, তার মধ্যে প্রায় ১,২০,০০০-এর কাছাকাছি পাশ করেছে। আচ্ছা। আর এই বছরের কাটঅফটা, মানে যেটা নিয়ে সবার আগ্রহ থাকে, সেটা গত বছর মানে ২০২৪-এর তুলনায় সামান্য কম মনে হচ্ছে। ও তাই নাকি? কেমন? যেমন ধরুন, জেনারেল বা ইডব্লিউএস ক্যাটেগরির রেঞ্জটা ৬৮৬ থেকে ১৪৪। গত বছর এটা ছিল ৭২০ থেকে ১৬২। আর ওবিসি এসসি এসটি এদের জন্য রেঞ্জটা ১৪৩ থেকে ১১৩। এই সামান্য কম কাট অফ মানে হয়তো কিছু বর্ডারলাইন প্রার্থীর জন্য একটু আশার আলো হতে পারে। তা ঠিক। আর এই স্কোরের ভিত্তিতেই তো ভর্তিটা এগোবে। আচ্ছা, ওই যে বললেন 85% রাজ্য কোটা, তার জন্য তো রাজস্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাই না? একদম, এটা আবশ্যক। আর এই রাজ্য স্তরের কাউন্সেলিংটা কারা সামলাচ্ছেন? হ্যাঁ, ওটাই জানতে চাইছিলাম। এর দায়িত্বে আছেন চেয়ারম্যান, নিট ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন বা কাউন্সেলিং বোর্ড, আর সাথে প্রিন্সিপাল অ্যান্ড কন্ট্রোলার SMS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, জয়পুর। আচ্ছা। পুরো ব্যাপারটা অনলাইনে হচ্ছে। ওদের ওয়েবসাইট আছে rajukneet2025.com অথবা rajukneet2025.org। সব তথ্য, নোটিশ সব ওখানেই পাওয়া যাচ্ছে। তারিখগুলো মনে রাখাটা খুব জরুরি। রেজিস্ট্রেশন তো শুরু হয়ে গেছে ২৮শে জুলাই। হ্যাঁ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু আজ ১ আগস্ট। এটা মিস করলে চলবে না। একদম ঠিক বলেছেন। প্রফেশনাল মেরিট লিস্ট বেরোবে কাল ২ আগস্ট। তারপর সিকিউরিটি ডিপোজিট জমা আর পছন্দের কলেজ মানে চয়েস ফিলিং, সেটা চলবে ৫ থেকে ৭ই আগস্ট। প্রথম অ্যালটমেন্ট আসবে ১০ই আগস্ট। আর কলেজে গিয়ে রিপোর্টিং করতে হবে ১১ থেকে ১৪ই আগস্টের মধ্যে। মানে পরপর কাজগুলো রয়েছে। হ্যাঁ, কাউন্সেলিংয়ের ধাপগুলো মোটামুটি এরকমই। প্রথমে অনলাইনে রেজিস্টার করতে হবে। ২টো পার্ট আছে। ২টো পার্ট, আচ্ছা। তালিকা বানিয়ে মানে চয়েস ফিলিং করে সেটা লক করতে হবে। এরপর সিট অ্যালটমেন্টের রেজাল্ট বেরোবে। সেটা দেখে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে নির্দিষ্ট কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। সব ঠিক থাকলে ফাইনালি ভর্তি। আচ্ছা, ফি এর ব্যাপারটা যদি একটু পরিষ্কার করে বলেন। রেজিস্ট্রেশন ফিটা কত? রেজিস্ট্রেশন ফিটা কিন্তু অফেরতযোগ্য, মানে নন রিফান্ডেবল। জেনারেল ক্যাটেগরির জন্য ২,০০০ টাকা আর SC ST ক্যাটেগরির জন্য ১,২০০ টাকা। ঠিক আছে। আর সিকিউরিটি ডিপোজিট, ওটা তো বেশ বড় অঙ্কের হয় শুনেছি। হ্যাঁ, সিকিউরিটি ডিপোজিটটা ফেরতযোগ্য, তবে কিছু শর্ত আছে। সরকারি MBBS বা BDS আসনের জন্য জেনারেল বা EWS প্রার্থীদের দিতে হবে ১০,০০০ টাকা। আচ্ছা। আর SC ST OBC MBC ক্যাটেগরির জন্য ৫,০০০ টাকা। কিন্তু বেসরকারি মেডিকেল কলেজের জন্য অঙ্কটা ১ লাফে অনেক বেশি, ২ লাখ টাকা। বাবা, ২ লাখ! হ্যাঁ, মানে বেসরকারি ডেন্টাল কলেজের জন্য আবার ১০,০০০ টাকা। ওহ! এই টাকাটা ফেরত পাওয়া যায়, কিন্তু মানে ধরুন যদি রাউন্ড 2 বা রাউন্ড 3 এ কোনো আসন পেয়েও কেউ ভর্তি না হয় বা নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট না করে, তাহলে এই ডিপোজিটটা বাজেয়াপ্ত হয়ে যেতে পারে, মানে ফেরত পাবে না। এটা তো জানা খুব দরকারি। অনেকে হয়তো নিয়মটা ঠিকমতো না জেনে সমস্যায় পড়তে পারে। অবশ্যই। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কি নিয়ে যেতে হবে মূলত? দেখুন, লিস্টটা তো ওয়েবসাইটে দেওয়াই থাকে, তবে মেইনলি যেগুলো লাগে,
নিটের অ্যাডমিট কার্ড, স্কোর কার্ড, কাউন্সেলিং থেকে পাওয়া অ্যালটমেন্ট লেটার, হ্যাঁ, দশম আর দ্বাদশের মার্কশিট আর সার্টিফিকেট, রাজস্থানের স্থায়ী বাসিন্দা প্রমাণ করার জন্য ডোমিসাইল সার্টিফিকেট, এটা রাজ্য কোটার জন্য খুব জরুরি। ঠিক। আর যদি কাস্ট বা ইডব্লিউএস বা পিডব্লিউডি ক্যাটাগরি প্রযোজ্য হয় তাহলে তার সার্টিফিকেট, সাথে আইডি প্রুফ যেমন আধার কার্ড আর পাসপোর্ট সাইজের ছবি তো লাগবেই। এগুলো সব তৈরি রাখা ভালো আগে থেকেই, শেষ মুহূর্তে খুব চাপ হয়ে যায় না হলে। একদম। এবার একটু কলেজের কথায় আসা যাক, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। রাজস্থানে তো অনেক নামকরা সরকারি মেডিকেল কলেজ আছে। হ্যাঁ, একদম। ছাত্রছাত্রীদের পছন্দের তালিকায় যেগুলো সাধারণত ওপরে থাকে, মানে প্রেফারেন্স লিস্ট বা আগের বছরের কাট অফ দেখলে বোঝা যায়। যেমন জয়পুরের এসএমএস মেডিকেল কলেজ, এটা তো খুবই বিখ্যাত। অবশ্যই। জয়পুরেই আছে RUHS কলেজ অফ মেডিকেল সায়েন্সেস। এছাড়া বিকানেরের সর্দার পটেল মেডিকেল কলেজ, যোধপুরের SN মেডিকেল কলেজ, উদয়পুরের RNT মেডিকেল কলেজ। কোটার জিএমসিও তো আছে। হ্যাঁ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ কোটা। আর আজমেরের জওয়াহরলাল নেহরু মেডিকেল কলেজ, যেটা বেশ পুরনো, 1965 সালে তৈরি। এগুলো সবই খুব ভালো সরকারি কলেজ। এই সরকারি কলেজগুলোতে এমবিবিএস পড়ার খরচটা কেমন? মানে একটা আন্দাজ যদি দেন। সরকারি আসনে টিউশন ফি বছরে মোটামুটি ধরুন ৬৭,০০০-এর কাছাকাছি। এর সাথে অন্যান্য কিছু ফি থাকে। আচ্ছা। হোস্টেলের খরচটা কলেজ অনুযায়ী একটু আলাদা হয়, বছরে ২১,০০০ থেকে ৩৫-৩৫,০০০-এর মধ্যে হতে পারে। এর সাথে আবার বিদ্যুৎ আর জলের বিল আলাদা করে বছরে প্রায় ১২ থেকে ১৪,০০০ টাকা লাগতে পারে। তবে সাধারণত হোস্টেল ফি এর মধ্যেই থাকা আর খাওয়ার ব্যবস্থা ধরা থাকে। মানে সরকারি হলেও একেবারে কম নয়। আর ম্যানেজমেন্ট কোটার আসনগুলোর খরচ কেমন? সেখানে খরচটা অনেক বেশি। রাজ MES মানে রাজস্থান মেডিকেল এডুকেশন সোসাইটির অধীনে যে কলেজগুলো আছে, সেখানে ম্যানেজমেন্ট কোটা টিউশন ফি বছরে প্রায় ৯.১ লক্ষ টাকা। ওরে বাবা, প্রায় ১০ লাখ বছরে? হ্যাঁ, আর NRI আসনের ফি তো মার্কিন ডলারে গোনা হয়। বাপরে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো বন্ড। এটা নিয়ে কিন্তু ভালোভাবে জেনে নেওয়া দরকার। হ্যাঁ, বন্ডের ব্যাপারটা কি? সরকারি আসনে যারা ভর্তি হচ্ছে তাদের কোর্স শেষ করার পর রাজ্যে ২ বছর বাধ্যতামূলকভাবে পরিষেবা দিতে হবে। এর জন্য প্রায় ১০ লক্ষ টাকার একটা বন্ড সই করতে হয়। মানে চাকরি করতেই হবে ২ বছর? হ্যাঁ, অথবা ওই টাকাটা জরিমানা হিসেবে দিতে হবে। এটা আসলে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় নতুন ডাক্তারদের ধরে রাখার একটা চেষ্টা। বুঝলাম। এটা তো একটা বড় কমিটমেন্ট। শুধু তাই নয়, ম্যানেজমেন্ট বা NRI আসনেও বন্ড থাকে। যদি কেউ মাঝপথে কোর্স ছেড়ে দেয় তাহলে বাকি পুরো কোর্সের ফি ওই বন্ড অনুযায়ী দিতে হতে পারে। আচ্ছা, এবার একটু ছাত্রজীবনের কথায় আসি। হোস্টেল সুবিধা, র্যাগিং বিরোধী ব্যবস্থা, এগুলো কেমন? হ্যাঁ, হোস্টেল সুবিধা তো থাকেই। যেমন JLN আজমিরের কথা বলছিলাম, ওখানে ছেলেদের এবং মেয়েদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থা আছে। আর র্যাগিং নিয়ে এখন সব কলেজই খুব কড়া। অ্যান্টি র্যাগিং সেল থাকে, নিয়মকানুন বেশ কঠিন। এটা শুনে ভালো লাগলো। ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর রাখা হয়। অনেক কলেজে কাউন্সেলিং পরিষেবা বা ছাত্র সহায়তা কেন্দ্র থাকে। আসলে এই পুরো ভর্তি প্রক্রিয়া, পড়াশোনার চাপ, এগুলো তো ছাত্রছাত্রী আর তাদের পরিবারের ওপর বিরাট একটা মানসিক ধকল তৈরি করে। তা তো বটেই। আচ্ছা, এমবিবিএস বা বিডিএস ছাড়াও তো অন্যান্য কোর্স আছে, যেমন BAMS। সেটার চাহিদা কেমন রাজস্থানে? BAMS অর্থাৎ ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারির চাহিদাও কিন্তু বেশ বাড়ছে। এর ভর্তির জন্য নিট স্কোর লাগে। ওহ, নিট দিয়েই হয়? হ্যাঁ, নিট স্কোরের ভিত্তিতেই, তবে এর কাউন্সেলিংটা আলাদাভাবে AYUSH রাজস্থান পোর্টালে হয়। আচ্ছা। রাজস্থানে রাজস্থান আয়ুর্বেদ ইউনিভার্সিটির অধীনে অনেকগুলো ভালো বেসরকারি BAMS কলেজ আছে, যেগুলো NCISM মানে ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন দ্বারা স্বীকৃত। এর জনপ্রিয়তার কারণটা কি মনে হয়? দেখুন, বেশ কয়েকটা কারণ আছে। আয়ুর্বেদ তো আমাদের দেশের খুব প্রাচীন একটা চিকিৎসা পদ্ধতি, আর বিশ্ব জুড়েও এর স্বীকৃতি বাড়ছে। ঠিক। দ্বিতীয়ত, MBBS এর তুলনায় এর খরচটা বেশ খানিকটা কম। আর সম্প্রতি কেন্দ্রীয় সরকার BAMS এর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীদের কিছু নির্দিষ্ট ধরনের সার্জারি করার অনুমতি দেওয়ায় এর ক্যারিয়ারের দিকটাও আগের থেকে অনেক খুলে গেছে। এটাও একটা বড় কারণ হতে পারে।
আচ্ছা, আজকের কিছু টাটকা খবর যদি আপডেট করেন। আজ তো 1 আগস্ট। হ্যাঁ, প্রথমেই যেটা আবার মনে করিয়ে দিই, রাজস্থান নিট ইউজি কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার কিন্তু আজই শেষ দিন। একদম, এটা খুব জরুরি। এছাড়া রাজস্থান মেডিকেল কাউন্সিল সম্প্রতি এফএমজি মানে ফরেন মেডিকেল গ্র্যাজুয়েটদের ইন্টার্নশিপের জন্য কাউন্সেলিংয়ের একটা নোটিশ জারি করেছে। আচ্ছা। আর এমসিসি কাউন্সেলিংয়ের যে নিয়ম সেই অনুযায়ী রাউন্ড 1-এ একটা ফ্রি এক্সিটের সুযোগ থাকে। মানে কেউ যদি রাউন্ড 1-এ সিট পেয়েও ভর্তি না হয় তাহলে তার সিকিউরিটি ডিপোজিটটা কাটা যায় না, পরের রাউন্ডে আবার অংশ নিতে পারে। হ্যাঁ, এটা একটা ভালো সুবিধা। হ্যাঁ, তবে একটা উদ্বেগের খবরও আছে। মেডিকেল পড়ুয়াদের মধ্যে আত্মহত্যার মতো দুঃখজনক ঘটনা বেড়ে যাওয়ায় ন্যাশনাল মেডিকেল কমিশন বা এনএমসি একটি টাস্ক ফোর্স গঠন করেছে পুরো ব্যাপারটা খতিয়ে দেখার জন্য। এটা সত্যি খুব চিন্তার বিষয়। যাই হোক, তাহলে আজকের আলোচনার মূল বিষয়গুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। হ্যাঁ, আমরা দেখলাম রাজস্থানের নিট ফলাফল কেমন হয়েছে, বিশেষ করে টপারদের কথা জানলাম, কাউন্সেলিংয়ের পুরো প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, বিশেষ করে আজকের ডেডলাইনটা মনে রাখতে হবে। ঠিক ছাড়া বিভিন্ন কলেজের নাম, সরকারি আর বেসরকারি আসনের খরচের বিশাল পার্থক্য, বন্ডের শর্ত, এগুলো আলোচনা করলাম। আর বিএএমএস এর মতো বিকল্প কোর্সের পরিস্থিতি কেমন সেটাও দেখলাম। একদম। তাহলে একদিকে যেমন এমসিসির সর্বভারতীয় কোটার কাউন্সেলিং চলছে, তেমনি রাজ্যের নিজস্ব কাউন্সেলিং প্রক্রিয়াও চলছে। এই দুটো মিলিয়ে সব নিয়মকানুন বুঝে ডেডলাইনগুলো মাথায় রেখে এগোতে হবে, বিশেষ করে আজকের ফি জমা দেওয়ার শেষ তারিখটা। হ্যাঁ, পরিকল্পনাটা খুব জরুরি। আবেদনকারীদের জন্য শেষমেশ একটা প্রশ্ন বা ভাবনার বিষয় রেখে যাই। আজকের যে আলোচনা হলো তার কোন দিকটা তাদের কলেজ বা কোর্স বাছার সিদ্ধান্তকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে? সরকারি কলেজের ওই 2 বছরের বন্ড, নাকি বেসরকারি কলেজের আকাশছোঁয়া ফি, নাকি কলেজের র্যাঙ্কিং আর সেটা কোথায় অবস্থিত সেইটা? এটা সত্যি ভাবার মতো প্রশ্ন। প্রত্যেকের পরিস্থিতি অনুযায়ী উত্তরটা হয়তো আলাদা হবে। সেটাই। বেশ, আজকের মতো এখানেই শেষ করছি। শোনার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ।